অবশ্যই আপনি পরিচয় দিয়ে ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম শুরু করেন আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, ভেরি থ্যাঙ্কস নুরুল আফসার ভাইয়াকে। উনি হচ্ছে আমাদের ডাইনামিক টিমের, আসলে ওনাকে স্পেশালি কিছু বলার কিছু নাই, বাট আমার জন্য উনি অনেক কিছু। কারণ আমার টিমের যতগুলা লেডি ডক্টর আছে, ওনার মিটিং এর লিংক পেলে ওরা যত ব্যস্তই থাকুক জয়েন হয়, ঠিক আছে। আর আমার ডিএক্সএন এর জার্নিটা আমি অল্পতে সেটা নিব। ফার্স্টে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি ডাক্তার মার্দিয়ানিন তনি। আমি বিডিএস কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 2011-এ। 12-এ হচ্ছে আমার ইন্টার্নি কমপ্লিট হয়। দেন হচ্ছে পিজিতে আমার ট্রেনিং থাকে 1 ইয়ার্স। প্র্যাকটিস লাইফে এই কথাটা বলার একটা কারণ আছে। আমার পরিচয় প্লাস আমার প্রফেশনে আমি পার্সোনালি ইনভলভ হওয়া আমার অনেক গ্যাপ পড়ে যায়। 2011-এ পাশ করি, 2012-এ হচ্ছে আমার ইন্টার্নি কমপ্লিট হয়, 13-এ হচ্ছে আমি 1 ইয়ার একটা ট্রেনিং করি আমাদের সাবজেক্টের উপরে পিজিতে। দেন হচ্ছে আমি একটা প্রফেসরের চেম্বারে ছিলাম ঢাকায় 2 বছর। তারপরে আসলে যেহেতু আমি ফিমেল, আমার ফ্যামিলিতে আসলে আমার পার্সোনাল বিভিন্ন ইস্যুর কারণে আমি চেম্বার লাইফ থেকে ডিটাচ ছিলাম 2018 পর্যন্ত। 16 পর্যন্ত। 16-এ গিয়ে আমি প্র্যাকটিস শুরু করি। তখনও কিন্তু আমি স্বাধীন না, কারণ আমি অন্যর চেম্বারে কাজ করতাম। আমি একটা কলেজেও ছিলাম টিচার হিসেবে। 19-এর লাস্টে গিয়ে আমি পার্সোনালি চেম্বার দিই। 2019-এ আমার পার্সোনাল চেম্বার, যেটার ওনার হচ্ছে আমি, আমার নিজস্ব স্পেসে 5 ইয়ার্স রানিং। ঠিক আছে, দেখেন আমার মেডিকেলে পড়া শুরু হয় 2007 থেকে। আমি এস্টাবলিশড হয়ে আমার নিজস্ব শেকড়টাকে মজবুত করতে কত ইয়ার লাগে। 2019-এ এসে আমি স্বাধীনভাবে আমার প্র্যাকটিস করতেছি কত বছর। ডিএক্সএন এ আসার পর আমি আফসোস করতাম, আমি যদি মেডিকেলের ফার্স্ট ইয়ারে ডিএক্সএনটাতে ইনভলভ থাকতাম, যদি পেতাম, আজকে আমার স্ট্যাটাসটা অথবা আমার পরিচিতি, আমার পজিশন আজকে কোথায় চলে যেত। এটা বলার কারণ হচ্ছে আমার কিন্তু ডিএক্সএন এর বিজনেস শুরু হয় 2000, মানে গত বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাস আমি শুধু প্রোডাক্ট কনজিউম করি, অনলি কনজিউমার ছিলাম। আমার ইনভেস্ট করেছি আমার বডিতে, ঠিক আছে। আমি প্রোডাক্ট ইউজ না করে, যেহেতু আমি ডক্টর, আমার কথার অথেন্টিসিটি অথবা আমার কথার ট্রাস্টের সবার থাকতে হবে। সেটা আমি কিভাবে পাবো? আমি অবশ্যই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে। আমি ডিএক্সএন এর এমন কোনো সাপ্লিমেন্ট নাই আমি ইউজ করি নাই। আমার কনফিডেন্স লেভেল এত স্ট্রং হচ্ছে কেন? আমি ইউজ করার মাধ্যমে আমি বেনিফিট গুলা পেয়েছি। দেন হচ্ছে আমি রিসার্চ গুলা দেখি, কন্টিনিউয়াস আমি রিসার্চ দেখি, কারণ আমরা ডক্টর, আমরা অবশ্যই আমি জানি আমাদের কোম্পানির ফাউন্ডার রিসার্চার, তারপরও আমার শেকড়টা মজবুত করার জন্য আমি রিসার্চ গুলো আরো বেশি বেশি পড়ি। আসলে কি এটা ইফেক্টিভ, কেন এটা আমি ভালো হচ্ছি, কেন আমার পেশেন্টটা ভালো আছে, আমার যে 10টা 11টা ডিজিজ 1 বছরে ভালো হলো, ওয়াই, কিভাবে? যেটা আমি 15 বছর নিয়ে ক্যারি করে আমি অসুস্থ ছিলাম 15 ইয়ার্স, 2007 থেকে। আর আমার বাবা ছিলেন ডিজি হেলথের ডিরেক্টর, ঢাকা ডিভিশনের ডিরেক্টর। তো আমাদের হেলথের সেক্টরটা খুব স্ট্রং ছিল, যে কোনো জায়গায় আমি ইজিলি যেতে পারতাম আব্বুর পরিচিতির কারণে। যত ডাক্তার দেখাইছি, বাট আমার কিছু কিছু ডিজিজ আসলে কোনোটাই আমি সলিউশন পাই নাই। হ্যাঁ, কিছুটা রিলিফ ছিল। ড্রাগ তো, ওষুধ হচ্ছে যে কোনো জিনিসটাকে কন্ট্রোল করে রাখে, বাট কিউর কিছু কিছু ডিজিজ ড্রাগ দিয়ে কিন্তু পসিবল না। নভেম্বর থেকে যখন আমি ইউজ করা শুরু করি ব্ল্যাক কফিটা, তখন থেকে কিন্তু আমার মাইগ্রেনের ব্যথা একদমই কমে গেছে, প্রচুর এনার্জি পাই। দেন হচ্ছে আমি আমার যে ডিজিজ গুলা ছিল সেগুলো প্রোডাক্ট নলেজও আপনারা পেয়ে যাবেন। এই কথাটা বলি আমি স্ক্রিন শেয়ার শুরু করব। আমার ছিল আর্থ্রাইটিস, জেনেটিক, বংশগতি বাত যেটাকে বলে, হ্যাঁ। সাইনোসাইটিস ছিল, ঠান্ডা লাগলে অথবা আমি যখন সেজদা দিতে যাই তখন আমার খুব কষ্ট হতো ঠান্ডাটা লাগলে, মাথা সহ ব্যথা করতো। মাথা ব্যথার কিন্তু বিভিন্ন ধরন আছে। মাইগ্রেনের ইস্যু যেটা মাথা ব্যথা, এটা আমার জেনেটিক ফ্যামিলিগত। এটা ছিল আর্টিকেরিয়া, ছিল অ্যালার্জির সমস্যা, ছিল অ্যাজমা, ছিল প্লাস হচ্ছে ব্যাক পেইন ছিল, হাঁটুতে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, মাথাতে চুলে কিছু প্রবলেম ছিল। সোলার আর্টিকেরিয়া, সেটা হচ্ছে আমি যখন সান এক্সপোজারে যেতাম, রোদে যেতাম, আমার হাত ফুলে যেত, মানে আমি রৌদ্র সহ্য করতে পারতাম না, দিনের বেলা আমার জন্য বের হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল।
এটা 2008 থেকে এই প্রবলেমটা। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে ডার্মাটোলজিস্ট ওনাকে আমি দেখাই। আসলে এটা উনি যে ফর্মুলাটা দিত এটা আসলে আমার ভালো ছিলাম, বাট ওই রোদে যাওয়াটা আমার টোটালি কিন্তু পসিবল ছিল না, সানস্ক্রিন দিলেও কাজ হতো না। ঠিক আছে, এটা ক্যারি করতে করতে 2000 কত 22 পর্যন্ত তো ডিএক্সএন এর সাপ্লিমেন্ট গুলা খাওয়ার পর আমি আমার যে মাইগ্রেনের ব্যথা, বাতের যে প্রবলেম, আর্থ্রাইটিস, ব্যাক পেইন, নার্ভের প্রবলেম মানে যখন আপনার ব্যথাটা এমন হবে কোমর থেকে নিচের দিকে যাবে, ঝিমঝিম ঝিমঝিম করবে, হাত পা অবশ হয়ে আসবে, এই ধরনের সেন্সেশন অথবা এক সাইড প্যারালাইসিস হয়ে যাওয়া, এগুলা মেনলি হচ্ছে নার্ভের ব্যাপার। হ্যাঁ, নার্ভ অথবা স্নায়ু, যেটার জন্য আপনি একটা অনুভূতি ফিল করেন, হাতে চিমটি দিলে আপনার ব্রেনের সিগন্যাল দেয়, তখন কিন্তু আপনার একটা মানে বুঝতে পারেন যে ব্যথা হয়েছে। অনেকে থাকে না ডায়াবেটিসের রোগী, হাত পা কিন্তু ওদের নিউরোপ্যাথি ডেভেলপ করে, মানে নার্ভ গুলা প্যারালাইসিস হয়ে যায়। হ্যাঁ, ব্যথা পেলে সে বুঝতে পারে না ঘা হচ্ছে, ঘা হওয়ার কারণে তার ঘাটা শুকাচ্ছে না, তার মানে কি তার নার্ভ গুলা ওই জায়গায় প্যারালাইসিস। তো এটা হচ্ছে নার্ভের প্রবলেম বলে। হ্যাঁ, এটার জন্য কিন্তু আমাদের ম্যাজিক মাশরুম আছে, আমি প্রতিটা জিনিসই বলবো। তো এই একটা বছরের জার্নিতে আমার ডিএক্সএন এর 2টা পজিশন আলহামদুলিল্লাহ হয়েছে। আমি যদি ওই আগে থেকে শুরু করতাম আজকে আমার পজিশন কোথায় যেত? এটা তো আমার প্রফেশনে আমি পারিনি। প্রফেশনটা আমার এস্টাবলিশড হতে অথবা আমার শেকড়টা মজবুত হতে কিন্তু 2019। শেকড় মজবুত মানে আমি নিজে পার্সোনালি স্বাধীনভাবে প্র্যাকটিস করা, যেটা ঠিক আছে। তাহলে দেখেন তো ডিএক্সএন এ ফ্রিডম লাইফ লিড করাটা খুব ইজি। আবার ইজি বললেও ভুল হবে, পরিশ্রম ছাড়া সফলতা আসে না, এটা সবাই জানে যে কোনো সেক্টরই। বাট এটা যদি প্ল্যাটফর্মটা যদি সলিড হয়, প্লাস হচ্ছে আপনার আপলাইন অথবা আপনাকে যে শিখাচ্ছে, যেমন আমরা কিন্তু প্র্যাকটিস শিখে আসছি, কন্টিনিউয়াস ট্রেনিং করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে শিখে আসতেছি, ওই যে শেখার জায়গাটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সফলতাটা খুব ভালো হয়। সাকসেস হওয়াটা খুব কঠিন কিছু না, রাইট? ডিএক্সএন এর প্ল্যাটফর্মটা এত সুন্দর, কেউ কাউকে হেল্প করতে কার্পণ্য ফিল করে না। যে যেভাবে বলেন, নুরুল আফসার ভাইয়া বলেন, আমাকে যে বিজনেস শিখিয়েছে সেটা হচ্ছে রবিউল ভাই, মিস্টার রবি পজিশনে আছেন, হাবিব ভাই ইএসএসডি, ওনাদেরকে আমি প্রচুর জ্বালাই। আর যে জানতে চাই সে কিন্তু জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি সরাসরি চলে যাব প্রোডাক্টের ব্যাপারে, প্রোডাক্ট নলেজ নিয়ে। স্ক্রিন শেয়ার অপশন যাচ্ছি এখানে। আর আমার হচ্ছে বিজনেসটাতে আসলে আমি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি জি, ভেরি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমার হচ্ছে আসলে জার্নি, ধরেন অনেকে আছে না যে ডাক্তার করতেছে, বাট আমি নিজের ভালো থাকার জন্য আমি জিনিসটা করব। অনেকে বলে না যে না আমি আসলে এটাতে এত ইনভলভ হবো না। হ্যাঁ, আমি খাচ্ছি, ভালো আছি, কারণ ডাক্তাররা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন সাইডে রিসার্চে থাকে, কেউ কেউ প্র্যাকটিস থাকে, সরকারি চাকরি থাকে, সবাই বিজি থাকে। বাট আমি বিজনেসটাকে কেন আমার সাইড হিসেবে নিচ্ছি, ওয়াই? একমাত্র কারণ আমার আম্মুর কিছু সুস্থতা, আমার সুস্থতা। আরেকটা হচ্ছে আমার ধরেন প্যাসিভ ইনকাম বলেন, ইকোনমিক সাইড বলেন, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মিটিং বলে আমি প্রতিটা সাইডে কিন্তু আমি স্ট্রং। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট কোয়ালিটি প্লাস বিজনেসের যেই মানে প্ল্যানটা, অপরচুনিটিটা, সেটা আমাকে অ্যাট্রাক্ট করে। আমার প্রফেশনের তো কোনো হ্যাম্পার হচ্ছে না। আজকে আমার একটা রোগী আসে, সে আমার কাছে ট্রিটমেন্ট করাচ্ছে, উনি আরেকজনকে নিয়ে আসছে, কেন? ম্যাডাম উনি হচ্ছে ডিএক্সএন এর কিছু জিনিস নিবে, আমি ইউজ করেছি তো, তো উনি নিতে যাচ্ছে। তাহলে দেখেন আমার প্রফেশনটাও ঠিক রইলো, আমার কিন্তু আবার ডিএক্সএন এর প্রোডাক্টও সেল হচ্ছে। তাহলে এটা কত মজার বিজনেস। আমি অন্য বিজনেসে কিন্তু আমার ফিজিক্যালি যাওয়া লাগতো অথবা প্রচুর টাইম দেওয়া লাগতো, কিন্তু এটা কিন্তু আমি প্রফেশনটাকে পাশে রেখে রেখেই জাস্ট ওদের পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন, কথা বলা, আমাদের জিনিসগুলা নিয়ে বলা, প্লাস আমি যে বেনিফিট গুলো পেয়েছি ওই জিনিসগুলাই শেয়ার করা। যেহেতু এখন উইন্টার এবং একটা কমন প্রবলেম হচ্ছে ঠান্ডা, সেই জন্য আমি অ্যাজমা দিয়ে শুরু করি। অ্যাজমা, শ্বাসকষ্ট, যেটাই বলেন, এটা কিন্তু সবাইকেই এখন রিসেন্টলি যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশে কিন্তু অ্যাজমাতে এখন জেনেটিক লাগে না, বংশগতি লাগে না, পলিউশন ইজ দ্য মেজর, মানে মেজর কারণ হিসেবে ধরা হয়। বাচ্চাদের পর্যন্ত হচ্ছে। বাচ্চাদের কেন হয়? ভিটামিন ডির ঘাটতির কারণে। কমনলি ভিটামিন ডির ঘাটতি বেবিদের হচ্ছে, কারণ আগের দিনের বাচ্চারা বাহিরে খেলতো, সান এক্সপোজার হতো। এখনের বাচ্চারা কি ডিভাইস নিয়ে বিজি থাকে, ওদের ভিটামিন ডির ঘাটতিটা একদম কমনলি। গত কয়েক মাস আগে একটা পেশেন্ট আসে, তো ম্যাডাম ও খাওয়া দাওয়া করে না,
বিভিন্ন কথা বলতেছে। তা আমি বললাম ওর ভিটামিন ডিটা চেক করছেন? বলছে হ্যাঁ ম্যাডাম। আমি বলছি, তাহলে কি বলেন, ভিটামিন ডি ওর এখনই কম। ও ইনডোরে থাকে, মানে ভিতরে থাকে, বাইরে কম যায়, মোবাইলে সারাক্ষণ বিজি থাকে, রোদের এক্সপোজার হয় না, সান এক্সপোজার। ঠিক আছে। তো পরে হলো আমি বললাম ওর যে ভিটামিনের ডির ঘাটতি, ওর তো অ্যাজমা ডেভেলপ করে যাবে, তখন কি করবেন? আমি এই কথাটা অ্যাডভান্স বলে দেই। মহিলা কিছুক্ষণ আমার চেহারার দিকে, ফেসের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম ওর তো অ্যাজমা অলরেডি হয়ে গেছে। এটা তো দেখছেন, আমি কিন্তু জানি না, বাট আমি বলে ফেলছি, কারণ আমি রিসার্চে দেখছি, বাস এটা আছে বিভিন্ন জায়গায়, যে ভিটামিন ডির ঘাটতি যাদের থাকে ওদেরও কিন্তু অ্যাজমা ডেভেলপ হওয়ার একটা চান্স থাকে, এবং বাচ্চারা খুব হাই রিস্কের মধ্যে থাকে। ডাস্টের মধ্যে হচ্ছে, ওরা যে বাহিরে যে চারিদিকে দেখেন সবুজ গাছপালা টোটালি নাই, প্রচুর পলিউশন, ওই পলিউশন থেকেও, ডাস্ট থেকেও অ্যাজমা ডেভেলপ করতেছে। তো এগুলাকে ডিটক্সিফাই করার জন্য কোনো ড্রাগ আছে, বাট ড্রাগ ডিটক্সিফাই না, সরি, অ্যাজমাটাকে কন্ট্রোল করার জন্য ড্রাগ আছে। বাট এই যে পলিউশন গুলা অথবা টক্সিন গুলা বডিটাকে ঢুকতেছে, সেটাকে ডিটক্সিফাই করার জন্য কোনো ড্রাগ পৃথিবীতে নাই। এটাকে চ্যালেঞ্জ করেছে আমাদের ডাক্তার লিম। উনি ফিলিপিন্সে একটা সেমিনারে যায়, আমি এটা ওনার প্রতিটা ভিডিও আমি দেখি। ওখানে ডক্টরদের সঙ্গে ডিবেট, ওরা ওরা কোনোভাবেই মানতে রাজি না, অথবা হার্বালের ব্যাপারে। যাই হোক, তো উনি তখন বললো ঠিক আছে, তোমাদের ড্রাগ আমি জানি, ড্রাগ হচ্ছে রোগকে কিছু কিছু কিউর করে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, অথবা অ্যাজমার যেই কারণটা, অ্যালার্জিক সেলটাকে কন্ট্রোল করে রাখে, বাট ডিটক্সিফাই করতে পারে না। তোমাদের মেডিকেলে আছে এমন কোন জিনিস যেটা কিনা বডিটাকে ডিটক্সিফাই করতে পারবে? ওরা কিন্তু তখন অ্যান্সার দিতে পারে নাই। তখন বলছে আমার মাশরুম আর ডিজিএল, যেটা গ্যানোডার্মা কিং অফ হার্বস, গ্যানোডার্মা লুসিডা, আমার বডিকে তোমার বডি থেকে ডিটক্সিফাই করবে। ওরা সঙ্গে সঙ্গে নাকি ওখানে ডিস্ট্রিবিউটর হয়ে যায়। এবং ডাক্তার লিম বলেছে ডাক্তারকে আমি বাদ দিতে পারবো না, ওদের সঙ্গে কম্বাইন্ডলি আমার কাজ করতে হবে। ডাক্তারের কাজ আমরা করতে পারবো না, আমরা মেনলি হচ্ছে বডির ফিজিওলজি অথবা বেসিকটা নিয়ে কাজ করি। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলা হয় না, যে আপনি একটা ডিজিজ আসার আগেই ডিজিজ আসার যে কারণটাকে সেটাকে রিমুভ করতে হবে। অ্যাজমার কি কি কারণ এখানে বলা হয়েছে? পলিউশন, চারিদিকে এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি। ঢাকাতে সবচেয়ে বেশি মানুষ অ্যাজমাতে ভুগে, শ্বাসকষ্ট অথবা ডাস্ট অ্যালার্জিতে ভুগে। স্মোকিং, ফ্যামিলিতে কেউ যদি থাকে স্মোকার্স, ওই ফ্যামিলির কারো না কারো শ্বাসকষ্ট, অ্যাজমা হওয়ার পসিবিলিটি থাকবে। ব্যাকটেরিয়া, ভাইরাস, সেটা খাবারে অথবা ফুডে থাকতে পারে, এনভায়রনমেন্টে থাকতে পারে। জেনেটিক, যেটা বললাম বংশগত, যেটা আমার ছিল। হ্যাঁ, পেটস মানে কেউ যদি পশু পাখি পালার অভ্যাস থাকে, ওইটা কিন্তু ওদেরও একটা অ্যাজমা হওয়ার চান্স থাকে। অ্যাজমার ট্রিগার্ড ফ্যাক্টর বলা হয়, যে এগুলা থেকে অ্যাজমা হতে পারে, বাড়তেও পারে। ঠিক আছে, হাউস হোল্ড কেমিক্যাল, ডাস্ট, এগুলা বলা হয়েছে। অ্যাজমার কি হয়? বুকে কফ হবে, শ্বাস নিতে কষ্ট হবে, বুকে চাপ লাগবে, ঠিক আছে, হার্টবিটটা বেড়ে যাবে, শ্বাস নেওয়াটা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, স্কিনটা একদম পেল, চামড়াটা পেল এন্ড ওয়েট, ভেজা ভেজা, ঠিক আছে। টেস্টে মনে হবে চাপ লাগার অবশ্য অনেক কারণ আছে। তো অ্যাজমার যদি কারো শ্বাসকষ্টের রোগী থাকে, স্পেসিফিক এই উপসর্গগুলা দেখাবে। এখন আমাদের আসেন, আমার নিজের অ্যাজমা ভালো হয়েছে, আমার আম্মুর ভালো হয়েছে, যেখানে কিনা উনি কন্টিনিউয়াস স্টেরয়েড নেওয়া লাগতো। এই উইন্টারে স্টিল না আমার আম্মুর একটা কাশি পর্যন্ত হয় নাই, হালকা খুচখুচে কাশি ছিল, সেটার জন্য আমাদের চিমিন্ট ক্যান্ডি, এটা একটা ম্যাজিক ক্যান্ডি। আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমার গলার ব্যথার জন্য এখন অ্যান্টিবায়োটিক নেওয়া লাগে না। আগে আমার ঘন ঘন টনসিল হতো, এখন গলায় ব্যথা, সঙ্গে সঙ্গে জিমিন্ট ক্যান্ডি। এই একটা ক্যান্ডি, 1 গ্রাম একটা ক্যান্ডিতে কতগুলা ডিজিজের সলিউশন আছে আপনারা চিন্তা করতে পারবেন না। আমার এখন গলার প্রবলেম হইলে আমি সঙ্গে সঙ্গে বলি আপনি ক্যান্ডিটা খান। যে মানুষ স্টেরয়েড ছাড়া, ইনহেলার ছাড়া, গ্যাস ছাড়া চিন্তাই করা যায় নাই, সেই মানুষ আজকে ডিএক্সএনের সাপ্লিমেন্ট খেয়ে অ্যাজমা থেকে সম্পূর্ণ মুক্তি। না মোনাস, না ফেনাডিন, না 2 ধরনের ইনহেলার, কিছুই নাই। ঠিক আছে। আর ডিজিএল আর স্পিরুলিনা, এটা পাওয়ারফুল অ্যালকালাইন ফুড সাপ্লিমেন্ট বলা হয়। আমাদের বডিটা অ্যাসিডিক অ্যালকালাইন অনেক ব্যাপার আছে, এগুলো আসলে এত ডিটেলস আমি যাব না। এখন ধরেন এটা তো আমি ফুড সাপ্লিমেন্ট বললাম, যে অ্যাজমা রোগীরা কি খেতে পারে। আরেকটা যদি ভিটামিন ডি এর ঘাটতির কারণে হয়, অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট লাগবে। সানে থাকতে হবে 20 মিনিট, প্রত্যেকটা অ্যাজমা রোগীকে আমি বলি 20 মিনিট করে রোদে থাকতে।
এনি হাউ থাকতে হবেই। আর এই চা গুলা বলা হয়, হ্যাঁ, কফিটা, কর্ডিসেপস কফিটা ম্যাজিকের মতো কাজ করে। সেই ক্ষেত্রে যদি কারো যদি অ্যাজমাটা খুব সিভিয়ার থাকে, শুধু কর্ডিসেপস কফিটা কাজ হবে না। কাদের অল্প কাশি হচ্ছে, শুরু হয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি কর্ডিসেপসটা দেন, খুব ম্যাজিকের মতো কাজ করে। কর্ডিসেপসেরই আসলে অনেক বেনিফিট আছে। যেহেতু অ্যাজমা নিয়ে বলতেছি, অ্যাজমার জন্য আমাদের যাদের অ্যাজমার কোনো পেশেন্ট যদি চা কফি খাওয়ার হ্যাবিট থাকে, তাহলে আমরা কোনটা দিব? লিনজির ব্ল্যাক কফি, কর্ডিসেপস, স্পাইসাটিটা খুবই ভালো, এক্সেলেন্ট একটা চা টিএক্সএন-এর। দেখেন এটা ক্লিনিক্যালি কোথায় কোথায় ইউজ করা হয়। অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে এমন একটা জিনিস, অনেকের থাকে না টানা 4, 5টা, 6টা, 7টা হাঁচি কাশি দিয়ে নাক চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে কি হয়, পরে নাক দিয়ে কন্টিনিউয়াস অনারেবল পানি পানি পড়ে থাকে না, এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস। এবং এই উপসর্গ যাদের থাকে, ওদের ব্লাডে একটা টেস্ট করলে আইজিই বলে বলে না, অনেকে বলে ম্যাডাম আমার রক্তে অ্যালার্জি বেশি, 300 আসছে, 200 আসছে, আইজিইটা বেশি। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা অনেকটা জেনেটিক, এবং এটাকে একদম নির্মূল করাটা খুব কঠিন। মোনাস দেওয়া হয়, ট্যাবলেট মোনাস 10 mg, বাচ্চাদের ক্ষেত্রে 4-5 দেওয়া হয়। টানা হাঁচি কাশিটা একদম বন্ধ হয়ে যায়। এবং এটা টিপিক্যাল সাইন যে তার ব্লাডে আইজিইটা, অ্যালার্জিটা খুবই বেশি। কোল্ডেও অ্যালার্জি থাকে, শীত আসলে খুব বেড়ে যায়। অনেকের হচ্ছে শ্বাসকষ্ট হয়, অনেকের হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস মানে টানা 6টা 7টা হাঁচি দিতে থাকবে, নাক চুলকাবে, হ্যাঁ, ইরিটেশন হবে নাকের ভিতরে। এই কর্ডিসেপস হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসে খুব ভালো কাজ করে। তাহলে বুঝতে পারলেন তো, ব্লাডে যাদের অ্যালার্জি থাকে তাদেরকে কি দিবেন? আরডিজিএল, কর্ডিসেপস। এবং আরেকটা আছে রিসার্চ করা, আমি এটা বলবো কোন প্রোডাক্টটা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য। অ্যালার্জিক রাইনাইটিস অথবা ব্লাডে যাদের আইজিই, ইমিউনোগ্লোবুলিন ই বেশি থাকে, ঠিক আছে, ব্লাড অ্যালার্জি বলা হয়। ক্রনিক ব্রঙ্কাইটিস মানে শ্বাসকষ্টটা, ব্রঙ্কোস্পাজম, রাতের বেলা শুইলে বুকে খুব চাপ লাগে, রাতের বেলা কাশিটা খুব বেশি হয়, ঠিক আছে। কিডনি ফাংশন যাদের খুব, যেহেতু অ্যাজমা নিয়ে বলতেছি, বাকি জিনিসটা আমি কর্ডিসেপসের বলবো না। কর্ডিসেপসের আসলে অনেক বড় অনেকগুলো বেনিফিট আছে। এই যে দেখেন আরেকটা ম্যাজিক প্রোডাক্ট, কে কতটুকু জানেন আমি জানি না, ব্ল্যাক কিউমিন প্লাস টিএক্সএন-এর। এটা আমি নিজে খাচ্ছি, কারণ আমার ব্লাডে আইজিটা বেশি, ঠিক আছে। এবং আমার হচ্ছে আপনার অ্যালার্জিক রাইনাইটিস আছে, এখন কিন্তু একদম ফুল কন্ট্রোলে। ব্ল্যাক সিড যেটা বলে, এটা আমাদের ইসলামেও আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালিজিরা। এবং এটাতে কিন্তু ব্ল্যাক কিউমিন প্লাস বলা মানে এখানে শুধু শুধু কালিজিরা না, আরো 2টা ইনগ্রেডিয়েন্টস আছে, ওকে। এবং একটা রিসার্চে দেখলাম আমি, এই যে রিসার্চটা আমি সহ দিয়ে দিয়েছি, ব্রাজিলিয়ান জার্নাল অফ অর্থোরাইনোলেরিঙ্গোলজি, এটা হচ্ছে নাক কান গলা যারা বিশেষজ্ঞ, ওই জার্নালে আসছে যে কালিজিরাটা আপনার অ্যালার্জিক রাইনাইটিসটা খুব সুন্দরভাবে রিডিউস করে এবং ব্লাডের আইজিইটাও কমায়। এটা একটা রিসার্চের কথা, এটা কিন্তু যেন তেন জিনিস না যে আমি একটা বলে দিলাম হয়ে গেল, রিসার্চে আসছে। তো যাদের ব্লাডে আইজিই বেশি থাকে, অ্যাজমাতে ভুগতেছেন, ওরা কি খাবেন? আরডিজিএল, স্পিরুলিনা, ব্ল্যাক কিউমিন প্লাস, ওকে। আর চা কফি খাওয়ার হ্যাবিট থাকলে তো ওটা বলেই দিলাম, ওই কফিটা খাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আসেন লায়ন্স ম্যান নিয়ে কথা বলি। হ্যাঁ, আমার খুব ফেভারিট একটা, আমি কিন্তু খাই এটা, খাই। এবং আমার নার্ভের কিছু প্রবলেম ছিল। পটাশিয়াম নিয়ে কেন বলতেছি আমি বলবো। পটাশিয়াম হচ্ছে বডির একটা ইলেকট্রোলাইট। দৈনন্দিন ধরেন আমাদের ভিটামিন, মিনারেলস অনেক কিছু লাগে, এর মধ্যে পটাশিয়াম একটা, যেটা ঘাটতি হলে কি হয়, ব্লাড প্রেশার ডেভেলপ করতে পারে। মাসেল ক্রাম্প, 2 নাম্বার ছবিটা দেখেন, পায়ের জায়গাটা কিভাবে ধরে রাখছে, হুট করে একটা বডির একটা জায়গার মাংস শক্ত হয়ে যায়, পায়ের অথবা হাতের চাকা হয়ে যায়, প্রচন্ড চিৎকার দেয়, মুভমেন্ট করা যায় না, হ্যাঁ, মাসেল টুইচিং বলে, ঠিক আছে, অথবা মাসেল ক্র্যাম্পিং। এই প্রবলেমটা অনেকের থাকে দেখবেন, হ্যাঁ, যে কোনো একটা জায়গার মাংস শক্ত হয়ে যাওয়া, পায়ের একটা নখের উপর আরেকটা রং উঠে উঠে পায়ের আঙ্গুলের উপর একটা আঙ্গুলের উপর আরেকটা আঙ্গুল দাঁড়ায়, অনেকের চোখ লাফায়, বলে না যে বিপদ আসতেছে, এগুলো তো একদম ফলস কথা, বাট এটা কিন্তু একটা ঘাটতি। এই ধরনের প্রবলেম গুলো হওয়া মানে আপনার এটা একটা ঘাটতি, বুঝতে পারছেন। পটাশিয়াম ডেফিসিয়েন্সির কারণে কি হয়, মিষ্টি খেতে খুব ইচ্ছা করে, মিষ্টি খেতে ইচ্ছা করে অনেক ধরনের
ডেফিসিয়েন্সি থাকে, টক্সিন বডিও থাকে, যে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, হ্যাঁ মিষ্টির চাহিদাটা আমি কমাতে পারতেছি না, এরেদমিয়া, হার্টটা রিদমটা ঠিকভাবে হয় না, কনস্টিপেশন, বাথরুমটা কঠিন হয়, হ্যাঁ তারপরে ইনসুলিনটা ব্লাডে মানে ইনসুলিনটা বেড়ে যায়, হাইপার ইনসুলিনেমিয়া বললে, হ্যাঁ নামনেস, নামনেস মানে কোমর ঝিঝি করা, হাত পা ঝিঝি করা, এই ধরনের প্রবলেম, হ্যাঁ তারপরে ঘুমটা খুব ক্লিয়ার হয় না পটাশিয়ামের ডেফিসিয়েন্সির কারণে। এখন পটাশিয়াম যাদের বডিতে খুব বেশি মানে বেনিফিট গুলা কি, পটাশিয়ামের লেভেল যদি খুব ভালো থাকে আপনার নার্ভ ভালো থাকবে, ওই যে ঝিমঝিমানি, হাত পা ঝিমঝিমানি, সেটা হচ্ছে নার্ভের প্রবলেম থাকলে অথবা পটাশিয়ামের ঘাটতি থাকলে এটা হয়। তো পটাশিয়াম যদি বডিতে ঠিক পরিমাণে থাকে আপনার নার্ভটা ভালো কাজ করবে, স্ট্রোকটা প্রিভেন্ট হবে, ব্রেন স্ট্রোক, বোনস ভালো থাকবে, ব্লাড সুগার ব্লাড প্রেশার নর্মাল থাকবে, ঠিক আছে, স্ট্রেসটা কম ফিল হবে। অনেকে আছেন অল্পতেই স্ট্রেস হয়, কিছুতেই স্ট্রেস ফিল করে, স্ট্রেসটা মানে যে কোনো লোড নিতে পারে না, লোডটা সহ্য করতে পারে না, একটা কথা বলছে কথাটা হজম করতে পারে না, হ্যাঁ আপনার হার্ট ভালো থাকবে, মেনটেইন গুড হার্ট, প্রিভেন্ট মাসেল ক্র্যাম্পিং, একটু আগে যেটা বললাম যে বডির যে কোনো জায়গায় মাংসপেশিটা শক্ত হয়ে যাওয়া, রাইট, ব্রেইন ফাংশন, নার্ভ মানে নার্ভ যেখানে আছে ব্রেইনের মেইন স্টোর মানে নার্ভের স্টোর হাউস হচ্ছে ব্রেইন, ঠিক আছে, তাহলে ব্রেইনের ফাংশনটাও পটাশিয়াম যদি ঠিক থাকে ব্রেইনের ফাংশনিংটাও ভালো থাকবে, ঠিক আছে। এখন দেখেন লায়ন্স মেনে কি কি নিউট্রিয়েন্টস আছে, এর মধ্যে পটাশিয়াম হচ্ছে 304 মিলিগ্রাম, অনেক বেশি অনেক বেশি, পার 100 গ্রামে, 100 গ্রামে পটাশিয়াম হচ্ছে 100 গ্রাম মানে লায়ন্সম্যান মাশরুমে 304 মিলিগ্রাম, 304 মিলিগ্রাম হচ্ছে পটাশিয়াম থাকে। একটু আগে কি বললাম, এই যে এই স্লাইডটাতে ব্রেনের ফাংশনিং ভালো করবে, এখানে দেখেন লায়ন্সম্যান মাশরুম কি বলছে, নার্ভ অফ স্টিল এন্ড দ্য মেমোরি অফ দ্য লায়ন, স্টিলের জিনিস যতই উপর মানে 20 তলা থেকে ফেললেও কিন্তু ভাঙবে না, রাইট, আপনার নার্ভ গুলাকে স্নায়ু গুলাকে সে স্টিলের মতো স্ট্রং করবে লায়ন্সম্যান যারা খাবে। এটা একটা ধরেন বুঝালো আর কি, যেটার কত পাওয়ার লায়ন্সম্যানের, যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো স্ট্রেসে আপনি ওভারকাম করে উঠতে পারবেন যদি লায়ন্সম্যান মাশরুমটা রেগুলার কেউ খায়, ঠিক আছে। লায়ন্সম্যান কি কি করে, অ্যালজিমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, অ্যালজিমার্স ডিজিজ মানে এমন একটা রোগ যেটা কিনা মন ভুলে যাওয়ার একটা রোগ, বয়সের সঙ্গে সঙ্গে হয় অথবা কম বয়স্ক হতে পারে। পার্কিনসন্স মানে হাত কাঁপা, অনেকের থাকে না হাত কাঁপে, এটা অবশ্য ধরেন যাদের অ্যাজমা থাকে, অ্যাজমার কিছু ড্রাগ আছে, ওই ড্রাগ গুলা যদি কেউ রেগুলার নেয় তখন হচ্ছে এটা সাইড ইফেক্ট স্বরূপ হাত কাঁপে, ট্রেমর বলে, ট্রেমর, হ্যাঁ এটা একটা কন্ডিশন, ড্রাগের সাইড ইফেক্ট, এটার কারণে হলে সেক্ষেত্রে ড্রাগটা উইথড্র করতে হবে, উঠিয়ে ফেলতে হবে, ওই ড্রাগটা দেওয়া যাবে না। তো আর পার্কিনসন্স ডিজিজ হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে হয়, হ্যাঁ হাত কাঁপে, যে কোনো জিনিস ধরতে পারবে না, হাতটা কন্টিনিউয়াস কাঁপবে, এই ক্ষেত্রে আমরা লায়ন্সম্যান দিলে খুব ভালো কাজ করে। এবং এগুলো প্রত্যেকটা কথা কিন্তু এগুলো প্রত্যেকটা রিসার্চ আছে, আমি নিজে প্রত্যেকটা বেনিফিটস অথবা কি কি উপকারিতা প্রত্যেকটার আমি রিসার্চ দেখেছি। হ্যাঁ 2 নাম্বারটা কি, প্রোটেক্ট নার্ভ ফ্রম বিং ড্যামেজ, এটা হচ্ছে একদম নার্ভের যে অরিজিন রুট লেভেল থেকে কাজ করে লায়ন্সম্যানটা, বুঝতে পারছেন, আমাদের প্রত্যেকটা সাপ্লিমেন্টই কিন্তু রুট লেভেল থেকে কাজ করে, এই জন্য অনেকে বলে কাজ করে না, দেরি হচ্ছে, আপনার ভেতর একদম গোড়া থেকে শিকড় থেকে যখন একটা জিনিস কারেকশন করবে ওইটা কিন্তু একটু টাইম লাগবে, বুঝতে পারছেন। 3 নাম্বার হচ্ছে ইমপ্রুভ দ্য ডেভেলপমেন্ট এন্ড ফাংশন অফ দ্য নার্ভ, ওই একই কথা, নার্ভ গ্রোথ ফ্যাক্টরটাকে খুব স্ট্রং করে। 10 নাম্বারটা কি বলেছে, হেল্প প্রোটেক্ট দ্য মিউকাস মেমব্রেন অফ লেয়ার অফ দ্য স্টমাক, হ্যাঁ স্টমাকের যেই পাকস্থলীর যেই ঝিল্লির যে আবরণটা সেটাটা সেই লেয়ারটাকেও সে রক্ষা করবে। আলসারের রোগীদের, স্টমাক আলসার যাদের থাকে, স্টমাকে যারা ক্ষত থাকে অথবা আইবিএস এর রোগী, ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা আমি আসবো পরে, তো ওদের ক্ষেত্রেও লায়ন্সম্যানটা খুব ভালো কাজ করবে এবং ইটস রিয়েলি ওয়ার্কস। তো পেটের যদি কারো প্রবলেম থাকে, স্টমাকে আলসার থাকে, স্টমাক ক্যান্সার থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে লায়ন্সম্যান পাউডারটা আসলে হাফ টি স্পুন করে আমি 2 বেলা দিই, আর ক্যাপসুলটা হচ্ছে অন্যান্য ব্যাপারগুলোতে, অ্যালজিমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, যাদের মেমোরি লস হয়, নার্ভের সমস্যা থাকে, কোমরের ব্যথা, পায়ের দিকে যায়,
হ্যাঁ, রেডিয়েটিং পেইন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। একটা মানুষ যখন বলবে ঝিমঝিম করে ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে প্রচন্ড ব্যথা করে, উপর থেকে নিচে যায়, সেক্ষেত্রে একদম চোখ বন্ধ করে আইডেন্টিফাই করবেন তার নার্ভের প্রবলেম। লায়ন্সম্যান চোখ বন্ধ করে দিতে হবে এই কেসগুলো, ঠিক আছে? ডিমে এখানে হচ্ছে ডিএক্সএন এর লায়ন্সম্যানটা আসলে কি কি বেনিফিট দেয়? অ্যালজিমার ডিজিজ, পার্কিনসন্স, ডিমেনশিয়া ভুলে যাওয়া, এখন কি করছে একটু পরে মনে হচ্ছে না, একটু মানে একটু আগের কথা মনে থাকে না। মাসেল ডিস্ট্রফি, মানে মাসেল গুলা অনেক সময় ক্ষয় হয়ে যায়, লেথার্জি, এগুলো অনেক ধরনের ডিজিজ কন্ডিশন আছে এগুলোতে। এবং মেইনলি হচ্ছে এটাকে ব্রেন টনিক এবং নার্ভ টনিক বলা হয়। স্ট্রোকের পেশেন্টদের আমরা দেই, অথবা স্ট্রোকটা প্রিভেন্ট করার জন্য যেন না হয়। অনেকের লাইফস্টাইল সব কিছু ভালো, আমি তো কেন আমি স্ট্রোক করলাম, হয়তো তার পটাশিয়ামের ঘাটতি আছে, পটাশিয়ামের ঘাটতির কারণে সে স্ট্রোক করতেছে। স্মোকারসরা স্ট্রোক করার চান্স থাকে, যারা রেড মিট, মাংস বেশি খায়, তেল মশলা খায়, হাঁটে না, সারাদিন ঘরে বসে থাকে, ওদের চর্বি জমে যায়, রক্তনালীতে চর্বি জমের জন্য রক্তনালী গুলো শুরু হয়ে যাবে, তখনই আপনার ব্লাডের ফ্লোটা রেগুলার যেতে পারবে না, হার্ট অ্যাটাক করবে, স্ট্রোক করবে, বিভিন্ন প্রবলেম গুলো অ্যারাইজ করে, একটার সঙ্গে একটা রিলেটেড, ঠিক আছে? এবং এটা কিন্তু ব্লাড সুগারটাও রেগুলেট করে, নর্মাল করে। হ্যাঁ, কোলেস্টেরল, এখন ব্লাড সুগার মানে ডায়াবেটিসের পেশেন্টদের আপনি যদি বলেন আরজিজিলার লায়ন্সম্যান খান, তাহলে কিন্তু হবে না। ডায়াবেটিস মানে কি জানেন? কি কি করতে হয়? 3টা ডি। রাইট খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, ডিসিপ্লিন। আপনি সকালে 7টার খাবার 9টায় খেলেন, হলো না, আপনার ঘুম ঠিক থাকলো না, আপনার হাঁটা ঠিক থাকলো না, ডিসিপ্লিন নাই, নিয়মানুবর্তিতা নাই, তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না। এত দামি দামি সাপ্লিমেন্ট খাচ্ছে, কেন হচ্ছে না? আপনার তো যেহেতু একটা ইমব্যালেন্স, আপনার সবকিছু ব্যালেন্সে নিয়ে আসতে হবে। অনেকে বলে যে আমি খাচ্ছি, কাজ হচ্ছে না। আপনি মডিফিকেশন করছেন লাইফস্টাইলে, খাবারে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেন আপনার সাপ্লিমেন্ট গুলো। যে না আমি এগুলা কিছুই পারবো না, তাহলে আপনি ওষুধ খান, দরকার নাই সাপ্লিমেন্ট খাওয়ার। এতক্ষণ যা বললাম সবগুলাই আসলে এই যে লায়ন্সম্যানের হিউজ পরিমাণে বেনিফিট, এবং বেসিক বেসিক যেই ইউজ গুলা এটা বলে ফেলছি, যে ব্রেইনের জন্য, স্ট্রোকের রোগী, প্যারালাইসিসের রোগী, হাত পা ঝিমঝিম করে, কোমরের ব্যথাটা নিচের দিকে যায়, নট হাড় ক্ষয়। এবং পেটে কাদের প্রবলেম থাকলে যদি হিস্ট্রি পাওয়া যায়, এটা আমি রিসার্চে দেখেছি যে কিভাবে এটা আপনার স্টমাক ক্যান্সার অথবা আলসারে কাজ করতেছে। রিসার্চটা পড়তে আমার 2 দিন লাগছে, ওই রিসার্চটা যে স্টমাকের উপরে কিভাবে কাজ করে লায়ন্সম্যান, ঠিক আছে? এখন আসেন, আমি আসলে এখন অনেকগুলো রিভিউতে যাব। হ্যাঁ, দেখেন, আমার একটা ব্যাপার কি জানেন, আমি ডিএক্সএন এর যখন পজিটিভ হই অথবা কাউকে যখন সাপ্লিমেন্ট দিই, আমার নিয়মই হচ্ছে আমি নোট করে রাখি, ওনাকে এত তারিখ দিলাম, 1 মাস পরে ওইটা ধরে আমি ওনাকে আবার ফোন দিই যে কি অবস্থা। দেখেন, এখানে আমার একটা জেনুইন রিভিউ, উনি ছিল ভেজিটেরিয়ান, নিরামিষ বুঝি, আমিষ টোটালি খেত না। উনি আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসে, যে কোনো কেউ ট্রিটমেন্টের জন্য আসলে আমি অবশ্যই তাকে আমার ডিএক্সএন এর সঙ্গে ইন্ট্রোডিউস করাই, বাট টেকফুলি, সরাসরি না, টেকফুলি করানো লাগে, ঠিক আছে? ওনাকে আমি জিজ্ঞেস করি যে আমাদের প্রোডাক্ট গুলো কেমন লাগলো, ভিটামিন ডি, সরি স্পিরুলিনা, ননি এবং ভিটামিন ডি। উনি দেখেন রিভিউ দিয়েছে, প্রোডাক্ট গুলো খুবই ভালো। স্পিরুলিনা আমি নিচ্ছি, গত এপ্রিল মাস থেকে 10 দিনের মধ্যে আমার পায়ের ব্যথা ছিল, সেটা কমতে শুরু করেছে। স্পিরুলিনা জয়েন্ট ব্যথা কমাতে বেশ উপযোগী। ভিটামিন ডি নিচ্ছি, এবং উনি যখন স্পিরুলিনাতে একটু বেনিফিট পেলো, উনি বললো ম্যাডাম আমার তো ভিটামিন ডির ঘাটতি আছে, এবং সাথে ওনাকে ননিটা দেয়, ম্যাংকোডো, যেটা ননি ম্যাংকোডো ক্যাপসুল, যেটা কিনা আপনার মালয়েশিয়াতে পাওয়া যায়, ইন্ডিয়াতে ননির জুস, আর বাংলাদেশে হচ্ছে মরিনজি পাওয়া যায়। মরিনজিটা হচ্ছে আসলে মিক্সচার অফ রোজেলা আর ননির, যেটা ফার্মেন্টেশন করে এটাকে এনজাইম জুস করা হয়, মরিনজি, ওখানে আবার রোজেলা অ্যাড করা আছে, ঠিক আছে? যে কোনো ব্যথাই এটা থেকে সরাসরি হচ্ছে ম্যাংকোডো, যেটা ননি ক্যাপসুল, ওইটা সবচেয়ে বেস্ট যে কোনো পেইন কিলার হিসেবে, হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, হ্যাঁ ওই ধরনের গুলা। তো ওনাকে আমি অ্যাসপিরিনার সঙ্গে ম্যাংকোডোটা দেই। দেন হচ্ছে উনি যখন ভিটামিন ডির কথা বললো, বলেন ম্যাডাম আমি বললাম আপনি ডাক্তার দেখান, টেস্ট করান। না ম্যাডাম, আমি হচ্ছে আপনাদের কোনো সাপ্লিমেন্ট আছে কিনা বলেন। আমাদের ভিটামিন ডি মাশরুম, যেটা অ্যাগারিকাস ব্রাজিল, ওইটা ওনাকে দিলাম।
আলহামদুলিল্লাহ উনি কিন্তু দেখেন ভিটামিন ডি নিচ্ছে গত 2 মাস যাবত, এটাও হাড়ের ব্যথা নিরাময়ে ফলপ্রসূ, বিশেষ করে হাঁটুর ব্যথা। আমি ওনাকে বললাম আপনার মূল্যবান রিভিউর জন্য ধন্যবাদ, ওনাকে দেন আমি কাট করে দিই। অনেক দিন পরে কিন্তু আমি কাট করে দিই। উনি জাস্ট আমার কনজিউমার হিসেবে আছে, উনি একজন টিচার এবং ফুল নিরামিষ বুঝি, ঠিক আছে। আর উনি হচ্ছে আমার একজন রয়্যাল কাস্টমার প্লাস কনজিউমার, এবং উনি হচ্ছে একজন বিসিএস ক্যাডার, বুঝতে পারছেন, সরকারি চাকরিজীবী। উনি ওইরকম বিজনেস করে না, বাট উনি প্রোডাক্ট নেয়, ওনার বেনিফিট গুলো বিভিন্ন জনকে শেয়ার করে, প্রতি মাসে 1300 পয়েন্ট উনি ফিল আপ করে ফেলে। হ্যাঁ, উনি টুথপেস্টের কথা বলেছে, ব্ল্যাক কফির কথা বলেছে, যেটা খেয়ে ওনার পেটের জ্বালা পোড়া করতো সেটা একদমই চলে গেছে। ঠিক আছে। তো উনি হচ্ছে আমাকে যে আমাদের প্রোডাক্ট গুলা সম্পর্কে জিজ্ঞেস করার পর উনি এই ব্ল্যাক কফি আর টুথপেস্টের কথা বলে দেন হচ্ছে উনি কিছু জিনিস অর্ডার করে, সাবান, টুথপেস্ট আর চকলেট, যেটা ক্যান্ডি বললাম। ভয়ঙ্কর রকমের মানে অসাধারণ ভালো একটা ক্যান্ডি, বলার মতো না। একটা ফেরিনজাইটিস, টনসিলাইটিস, হালকা কুচকুচে কাশি, দেন হচ্ছে মুখে যাদের ব্যাড ব্রেথ থাকে, স্মোকার্স যারা স্মোকিং এর হ্যাবিটটা যদি কন্ট্রোল করতে চায়, টোবাকো যারা খায়, পান যারা খায়, তারা যদি পানির হ্যাবিটটা কমাতে চায়, বন্ধ করতে চায়, সেক্ষেত্রে এই ক্যান্ডির কোনো বিকল্প নাই। বুঝতে পেরেছেন? এটা একটা ডক্টরের রিভিউ। সে হচ্ছে আমার কাছ থেকে প্রথমে ব্ল্যাক কফিটা নেয়, খাওয়ার পর তার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, তো কয়েকদিন খাওয়ার পর ওর ডায়াবেটিস খুব দিনে নেমে যায়। হ্যাঁ, প্রেশারও ফল ডাউন করে। ও ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন বলে আপনি কেন কফি খাচ্ছেন, কফি বন্ধ করে দেন। এটা ডাক্তারের আমি দোষ দিচ্ছি না, উনি তো আর আমাদের লিঞ্জি কফিটার কি বেনিফিট, মাশরুমের কি বেনিফিট সেটা জানে না। তো সে আমাকে বললো আপু আমি তো বন্ধ করতে চাচ্ছি না, এটা আমাকে খুব এনার্জি দেয়। আমি বলছি ঠিক আছে তুমি ড্রাগ কমিয়ে দাও। ও দেখেন এখানে ওর লেখাটা দেখেন, ডায়াবেটিসের মেডিসিন কমিয়ে দিয়েছি আর প্রেশারও এখন কম থাকে, অনেক বেশি থাকতো মেয়েটার শুধু ব্ল্যাক কফি খেয়ে, একমাত্র কারণ তার এইজ কম। এইজ কম হওয়াতে সে শুধু লিঞ্জি ব্ল্যাক কফিতে কিন্তু তার এই দুইটা আলহামদুলিল্লাহ চলে আসে। এটা আরেকটা আমার কাস্টমার, ওনার মাইগ্রেনের ব্যথা একদমই কমে যায় লিঞ্জি ব্ল্যাক কফি খেয়ে, ঠিক আছে। এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, পার্ল পাউডার, যেটা আমি রেগুলার খাই এবং স্কিনের জন্য ভালো। এটা কফির সঙ্গে অথবা পানির সঙ্গে যে যেভাবে পারেন মিক্স করে খাওয়া যায়। এটা ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স এবং ন্যাচারালি আপনাকে বিউটি করবে ইনার থেকে, এবং স্কিনটাও খুব গ্লোয়িং করে, ঠিক আছে। ক্যালসিয়ামের খুবই ভালো একটা সোর্স এবং বিভিন্ন ড্রাগে পার্ল পাউডার ইউজ করা হয়। এটা দেখেন পেরোনাইকিয়া নেইলের একটা ইনফেকশন, এটা একদম জেনুইন রিভিউ, একটাও তৈরি কি বলবো ফেক না, ঠিক আছে। এখানে ওনার নেইলটা মরে যাচ্ছিল, প্রথম পিকচারটা দেখেন, এবং উনি রীতিমতো কান্নাকাটি, ডাক্তার বলছে ফেলে দিতে। আমি জাস্ট একটা ড্রাগ দেই, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য ড্রাগ অবশ্যই প্রয়োজন হয়, যেহেতু ওনার টেন্ডারনেস ছিল, ব্যথা ছিল, পাস ছিল। ড্রাগের পাশাপাশি গ্যানোজি স্যুপটা পানির সঙ্গে মিক্সড করে ওয়ার্ম ওয়াটারে 15 মিনিট সোক করে রাখতে বলি। সোক করে রাখার পর রাতে ঘুমানোর আগে গ্যানোজি যে প্লেন টুথপেস্টটা প্লেন, সেটা হচ্ছে পায়ে অ্যাপ্লাই করে 8 মাস পর ওনার পায়ের চেঞ্জ দেখেন। ওনাকে আমার কিন্তু 8 মাস ফলো আপে রাখা লাগছে, কয়টা মানুষ ধৈর্য ধরে ইউজ করবে। কি সুন্দর ন্যাচারালি ওনার নেইলটা উঠে গেছে, দেখেন থার্ড পিকচারটা, ঠিক আছে। এটা হচ্ছে হিল ক্র্যাক, যেহেতু উইন্টারে কমন প্রবলেম পা ফাটা। পা ফাটার অনেক কারণ থাকে, জেনেটিক থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, প্লাস হাইড্রেশন প্রপার পানি না থাকলে কি হয়, গরমের দিন মাটি ফেটে যায় না, গাছ শুকিয়ে যায় না, সেরকম আপনি যদি হাইড্রেটেড না রাখেন স্কিনটাকে তখনও কিন্তু এই প্রবলেম হবে। সেটা এটার জন্য কি প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনি গরম পানিতে, এটা কিন্তু একদম মানে যেটা বলতেছি সেটাই মানতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। পা সপ্তাহে 2 থেকে 3 বার হলেও আপনার গরম পানিতে 15 মিনিট সোক করে রাখতে হবে। সেটা গ্যানোজি সোপও হতে পারে, সাবানও হতে পারে, অথবা আপনাদের বাসায় যে কোনো শ্যাম্পু থাকলে সেটা। কিন্তু গ্যানোজি সোপটা দিলে যেই সুবিধাটা, গ্যানোজি সোপের হচ্ছে স্কিনটাকে চেঞ্জ করার একটা অ্যাবিলিটি আছে গ্যানোডার্মালোসিডার্মের। তাহলে কি হবে, পায়ের চামড়াটা সফট হবে এবং আস্তে আস্তে আপনার পা ফাটাটা হিল হবে। এবং হাইড্রেটেড রাখার জন্য, ময়েশ্চার রাখার জন্য, সেক্ষেত্রে আপনাদের কি আমাদের গ্যানো ম্যাসেজ অয়েল আছে অথবা বেবি অয়েল। বেবি অয়েলটা যাদের পা খুব বেশি ফাটে তারা কি করবে, যদি পুরুষ হয় বাহিরে যাওয়ার আগে অবশ্যই পুরা পায়ে গ্যানোজি টুথপেস্টটা এবং সঙ্গে হচ্ছে বেবি অয়েল অথবা মেসেজ অয়েল, দুইটার যে কোনো একটা। বেবি অয়েলটার হিলিং পাওয়ার অনেক বেশি, হাতের কোন পায়ের কোন অনেকের ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায়,
কারণ এটার প্রত্যেকটা উপাদান আমি পড়েছি, প্রত্যেকটা উপাদান কোনটার কি বেনিফিট দেন কিন্তু আমি সাথে সাথে নিয়ে আসি যে না এটা তো এক্সেপশনাল একটা অয়েল, এটা জেনারেল তেল না, জনসন বেবি অয়েলের মতো না। এই বেবি অয়েলটা যারা রেগুলার ইউজ করবে তাদের স্কিনও ভালো থাকবে, ঠিক আছে, মেলাজমার জন্য মেস্তের জন্য খুব ভালো কাজ করে। তো এইটা হচ্ছে পা ফাটার মধ্যে যখন রেগুলারলি ভাবে ইউজ করবেন ইনশাল্লাহ আপনার পা একদমই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং কিছু নিয়ম আছে, যাদের পা ফাটার বেশি প্রবণতা থাকে ওরা মোজা পরবে, নরম জুতা পরবে এবং পায়ে পেস্টটা দিয়ে বাহিরে যাবে, ঠিক আছে, খালি পায়ে হাঁটা যাবে না। ব্রণ কমন একটা জাতীয় সমস্যা, মুখে একনি, ঠিক আছে, এই মেয়েটার কিন্তু 8 মাসের জার্নির রেজাল্ট এখানে। প্রথম দিকে শুধু সোপ আর আমি ইয়েটা দেই পেস্টটা এবং সাথে একটা ড্রাগ দেই, কারণ ওর মুখে অনেক বড় বড় ব্রণ ছিল, ইনফেকশন ছিল, এই জন্য সিম্পল একটা ওষুধ দিই, অ্যালোপ্যাথিক ওষুধ। এখন এটা সবার জন্য প্রযোজ্য না, সেই জন্য আমি নামটা এখানে বলবো না। তো ওটা হচ্ছে ও সাবানটা ইউজ করতো আর পেস্টটা হচ্ছে পানির সঙ্গে মিক্সড করে ব্রণের জায়গাগুলোতে দিয়ে রাখতো। কখনোই চোখের এরিয়াতে নরম জায়গায় পেস্ট দেওয়া যাবে না, স্পেশালি চোখের চারদিকে। কারো যদি ডার্ক সার্কেল থাকে যে চোখের চারদিক কালো হয়ে গেছে, তখন মেসেজ অয়েলটা মেসেজ করবেন, এটাই কিন্তু চোখের কালোটা ডার্ক সার্কেলটা অনেক কমাই দিবে। তো ওকে দিলাম, ওর আলহামদুলিল্লাহ আস্তে 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 স্কিনটা চেঞ্জ হলো। রেগুলার পার্লারে যেত, পার্লারে যাওয়ার কারণে তার স্কিনের অবস্থা 12টা বেজে গেছে, সাজুগুজু করতে বেশি কেমিক্যাল যুক্ত জিনিস ইউজ করাতে স্কিনের টেক্সচারটাও লাবণ্যটাও চলে গেছে। হ্যাঁ, তো পরে ওকে টিটি ক্রিম দিই, লাস্টে দিলাম পাপায়া স্ক্রাব। এখন ওর রেগুলার পাপায়া স্ক্রাব মালয়েশিয়ার যেটা ওইটা, গ্যানোজি সোপ আর গ্যানোজি টুথপেস্ট রেগুলার ইউজ করতেছে, আর পাশাপাশি হচ্ছে ড্রাগটা। এবং তার বডি যদি অ্যাসিডিক থাকে সেটাকে অ্যালকালাইন করতে হবে। অ্যাসিডিক বডিকে অ্যালকালাইন করার জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে পানি, প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি খেতে হবে, আগুনে পানি ঢালার মতো। বুঝতে পারছেন? এখন যদি হরমোনাল প্রবলেম থাকে, হরমোনাল প্রবলেম থাকলেও ব্রণ হয়, সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আন্ডারলাইং কজটাকে রিমুভ করতে হবে, যে আমার কারণটা কি, সেই কারণটাকে সরাতে হবে, ঠিক আছে। টিনেজারদের ব্রণ হওয়াটা অস্বাভাবিক কিছু না, হরমোনাল চেঞ্জ হয়। এই যে দেখেন প্রথম ছবিটা দেখেন পায়ের কি অবস্থা। তো এটা আসলে অনেক স্কিনের ডাক্তার দেখানোর পরও আসলে সমাধানে আসা যায় নাই, খুব কঠিন ছিল। স্পাইরুলিনা ফেস প্যাক অ্যাপ্লাই করা হয়েছে। স্পাইরুলিনা শুধু খাওয়ার জন্য না, আপনি যদি মুখেও অ্যাপ্লাই করেন আপনার চামড়ার বটা ভাব যে কোনো দাগ আস্তে আস্তে রিমুভ হবে। নিয়মটা হচ্ছে স্পাইরুলিনা পাউডার পরিমাণ মতো নিয়ে মুখে দিয়ে 15 মিনিট রেখে ঘুমায় যাওয়ার। এই পায়ে আপনার টিটি ক্রিম, পাপায়া স্ক্রাব আর বেবি অয়েলটা দেওয়া হয়েছে। প্রতিদিন রাতে টিটি ক্রিম দেওয়া, গ্যানোজি স্যুপ ইউজ করা, দেন হচ্ছে ওই যে বেবি অয়েল যেটা বললাম, বেবি অয়েলটা এক্সিলেন্ট একটা তেল। যারা আজকের মিটিং শুনে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো এটাও হচ্ছে 1 বছরের রেজাল্ট। লাস্টের যে পিকচারটা দেখেন এটার সঙ্গে প্রথমটা মিলান তো, কতটুকু চেঞ্জ। এটা কি ভালো প্রোডাক্ট না হলে, কোয়ালিটি ফুল প্রোডাক্ট না হলে এতটা কাজ করতো? কখনোই না। এটা হচ্ছে মহিলাটার ফুল বডিতে ছিল বিভিন্ন জায়গায়, আমার পেশেন্ট বিভিন্ন জায়গায় আপনার ঘায়ের মতো, দাউদের মতো, ছোট ছোট বড় বড়, মানে উনি অনেক ডাক্তার দেখাইছে, প্রেসক্রিপশন আমাকে দেখালো, আসলে ওনার কিছুটা হলে মানে কমে থাকে বাট ফুল যায় না, ঠিক আছে। তো ওনাকে আমি ওনার পুরো হিস্ট্রি নিলাম, 24 আওয়ার্স ওনার খাবার দাবার সবকিছু ওষুধ দেখে আমি ওনাকে যেটা দিলাম, আমি আপনি ব্ল্যাক কফি খান, স্পিরুলিনা খান দৈনিক 6টা, ব্ল্যাক কফি 2 বেলা, আর গ্যানোজি সোপ দিয়ে গোসল করবে, গোসল করে টিটি ক্রিম, গ্যানোজি টুথপেস্ট আর ম্যাসেজ অয়েলটা মিক্সচার করে একটা ক্রিমের মতো টেক্সচার করবে, করে রাতে দিয়ে ঘুমিয়ে যাবে। ঠিক 1 মাস পর ওনার চেঞ্জটা, আমি ওনার স্কিন দেখে আমার নিজেরই বিলিভ হচ্ছিল না, এত পাওয়ারফুল আমাদের প্রোডাক্ট, যেটা কয়েক বছরের সমাধানে সম্ভব হয়নি ওনার, সেটা 1 মাসে হয়ে গেছে, ঠিক আছে। এগুলো বিভিন্ন ডাক্তারের রিভিউ। সে রোজেলা জুসটা খেয়ে কতটা স্যাটিসফাইড, এবং সে একটা রয়্যাল ফ্যামিলির মেয়ে, ওর হাজবেন্ড হচ্ছে একটা হসপিটালের ডিরেক্টর, ঠিক আছে। এবং সে রেগুলার এখন আমাদের আমার ডাউনলাইনে একটা ডক্টর আছে, ডাক্তার হাসিনা বেগ, রিসেন্টলি সে স্টার এজেন্ট হয়েছে, সে খুব নাইসলি বিজনেসটা করতেছে। ওর ডাউনলাইনে ডাক্তার তাসনিম রাশিদি, হ্যাঁ, ওই আবার ব্ল্যাক কফির রিভিউ দিল, যেটা খুব আমাকে খুব এনার্জি দেয়। ওর হাজবেন্ডকেও খাওয়াচ্ছে, ওর হাজবেন্ড হচ্ছে একটা বড় হসপিটালের ডিরেক্টর,
ওকে, এটা হচ্ছে আমাদের জ্ঞানজি, সরি ঋষিজ্ঞানু চার রিভিউ, এবং সে এই চাটা কি বিজনেস করতে পজিটিভ। ঠিক আছে, আহ এই এই ডাক্তার তাসনিম রাশিদের স্পিরুলিনা লিঞ্জি ব্ল্যাক কফির রিভিউ, এটা হচ্ছে আমার ডাউনলাইনে একটা মেম্বার, আলহামদুলিল্লাহ এই মাসে স্টার এজেন্ট কমপ্লিট করবে। ওর নাকে একটা ফুরা হয়েছিল, সে কোনোভাবেই কোনো ড্রাগ নেবে না, কিছু না, সে প্রত্যেকটা স্টেপের ছবি রাখে, শুধু জ্ঞানজি টুথপেস্ট দিয়ে তার নাকের ফুরা একদম ভালো হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কনজিউমার গ্রুপ আছে, ওখানে আমার সব রয়্যাল কাস্টমার। ঠিক আছে, আর্মির ডাক্তার আছে, কলেজের প্রিন্সিপাল আছে, দেন হচ্ছে অ্যাডভোকেট আছে, আমার আর ডাক্তার হাসিনা বেগ, আমাদের দুইজনের একটা কনজিউমার গ্রুপ আছে, ওখানে আমাদের সব ভালো ভালো কাস্টমার, ওদেরকে কখনোই বিজনেসের কথা বলা যাবে না, ওরা শুধু প্রোডাক্ট ইউজ করে। তো ওইটার মধ্যে আমি জাস্ট আমরা প্রোডাক্টের নলেজ গুলো দিই, ওখানে ওরা বিভিন্ন রিভিউ দেয়। ওখানে এখানে দেখেন, উনি হচ্ছে একজন আর্মির বড় পজিশনে আছে, লেফটেন্যান্ট কর্নেল। উনি কি লিখছে, ডিএক্সএন এর প্রোডাক্ট ধীরে কাজ করে, কিন্তু কি জাদু আছে এই পেস্টে জানি না। আমি স্কিনের জন্য অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট, মেডিকেটেড প্রোডাক্ট, ফরেন প্রোডাক্ট ইউজ করেছি, যেহেতু বয়স হচ্ছে স্কিনের জন্য খুব জরুরি। ঠিক আছে, এই পেস্ট ওনাকে কি দিল, উনি পেস্টের যে বেনিফিট গুলা লিখলেন, দেখেন ত্বকে ব্রণ, যে কোনো জায়গায় র্যাশ 3 থেকে 5 দিনে ঠিক হয়ে যায়, পোকামাকড় মশা কামড়ের সাথে দিচ্ছে, সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে। আগে একটু সময় লাগে, বাট 4-5 দিনে অনেকখানি হালকা হয়ে যায়। চিকেন স্কিন, যেহেতু উনি ডাক্তার চিকেন স্কিন বলছে, এটা আপনারা গুগলে দেখে নিবেন। স্কিনটা উনি যেটা বললো, পেস্টটা ইউজ করার মতো মাখনের মতো স্মুথ হয়, এবং আসলেই এটা মাখনের মতো স্মুথ হয়ে যায়, পা ফাটা ম্যাজিকের মতো। একটু আগে তো আমি দিলামই রিভিউ। হ্যাঁ, টিনেজ বাচ্চাদের স্কিন অনেক প্রবলেম দেখা যায়। টিনেজ মানে একটা বাচ্চার যখন পিউবার্টি, বয়সন্ধিকাল শুরু হয়, সেক্ষেত্রে স্কিনে টুথপেস্টটা স্পেশালি যখন ব্রণ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, এটা খুব ভালো কাজ করে। ওনার ফ্যামিলিতে ওনার বেবিকে দেওয়ার পর উনি রেজাল্টটা পায়। ঠিক আছে, এত সুন্দর করে রিভিউ লিখছে। এটা হচ্ছে আমার আরেকটা রিলেটিভ, এগুলো জেনুইন রিভিউ, কোনো ফলস না। আর আমরা ডাক্তাররা কখনোই ফলস রিভিউ দিব না, কখনোই না, প্রশ্নই ওঠে না। যা দেখতেছেন সব জেনুইন। ঠিক আছে, ওনার যে প্রবলেম ছিল, উনি আমার খালা হয়, আমি জিজ্ঞেস করছি আমার কাজিনকে যে তোমার আম্মুর কি অবস্থা। দেখেন আম্মুর কি লিখছে, আম্মুর কন্ডিশন অনেক খারাপ ছিল, এতটা বেশি ব্যাক পেন ছিল, আম্মু সোজা হয়ে দাঁড়াতে পারতো না, আম্মু বিছানায় শুয়ে চিৎকার করতো, পা নিয়ে নামাজ পড়তে পারতো না। এখন আলহামদুলিল্লাহ এই সাপ্লিমেন্ট গুলা কনজিউম করার পর একদম আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। ডাক্তার বলছে সার্জারি লাগবে, উনি সার্জারিতে যাবে না। কি খাচ্ছে দেখেন, 2400 আরটিজিএল, স্পিরুলিনা, ম্যাংকোডো। তা আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, ওনাকে ডোজটা আমি বাড়াই দিছি। এই সেম ওরই যে প্রবলেম ছিল, পিরিয়ডের প্রবলেম ছিল, মাসিকটা রেগুলার হতো না, সে শুধু রোজেলা স্পিরুলিনা খেয়ে, দেখেন আমার পিরিয়ড হতো না রেগুলার, অনেক ইরেগুলার ছিল, স্পিরুলিনা রোজেলা খেয়ে আমার এখন রেগুলার ঠিক মতো পিরিয়ড হচ্ছে। ঠিক আছে, এটা ডাক্তার লাজ, এটা আমার ডাউনলাইনে। সে হচ্ছে লিঞ্জি কফি ট্রাই করে, সে হচ্ছে কি লিখলো, আলহামদুলিল্লাহ ফিলিং ফ্রেশ এন্ড নো অ্যাসিডিটি, মানে কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না, এবং তার ফ্রেশ ফিলিং হচ্ছে, যেটা কিনা কোনো চা তাকে দেয় নাই, কোনো কফি তাকে দেয় নাই। ঠিক আছে, এই যে দেখেন ওনার নাম কি, মেজর মুনিরা আপু, আমার একজন রেগুলার কাস্টমার। ওনার বাচ্চাটা কোকোজি খুব পছন্দ করে, উনিও খায়। এটা ছিল ওনার কোকোজি রিভিউ, ওনার প্রচুর রিভিউ আছে। এই যে একটা মেয়ে, সে লিঞ্জি ব্ল্যাক কফি খাওয়ার পর ওর পেটটা ক্লিয়ার থাকে, লিঞ্জি ব্ল্যাক কফি খেয়ে পেটও পরিষ্কার থাকে, মানে রেগুলার বাথরুম হয় অনেকের, যাদের ওইরকম সিভিয়ার প্রবলেম থাকে না, হ্যাঁ, কনস্টিপেশনের। এবং আরেকটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যাদের বাথরুমের প্রস্রাব ঘন ঘন হয় অথবা ক্লিয়ার হচ্ছে না, তাদের ক্ষেত্রেও লিঞ্জি ব্ল্যাক কফিটা খুব ভালো কাজ করে, কিডনি ফাংশনিংটা ঠিক রাখে। দেখেন উনি একজন, আমাদের হচ্ছে ফিমেল ডেন্টাল সার্জন গ্রুপ আছে, ওই গ্রুপের অ্যাডমিন উনি, 5000 ডাক্তারের গ্রুপের অ্যাডমিন। উনি দেখেন কত সুন্দর রিভিউ দিয়েছে আমাদের লিঞ্জি ব্ল্যাক কফি আর জ্ঞানজি শ্যাম্পুর। ওনার হেয়ারের পরিবর্তনটা উনি নিজে এখানে শেয়ার করেছে। এই যে উনি হচ্ছে আমার একজন অস্ট্রেলিয়ার কনজিউমার। ওনার আম্মার যে প্রবলেম ছিল, আমি যেহেতু বললাম যে নোট করে রাখি কাকে কখন খবর নেওয়া দরকার, 1 মাস পর পর ফলো আপ দেওয়া,
যতদিন না উনি প্রোডাক্ট রেগুলার না করতে পারি ওনাকে, ততদিন আমি খোঁজ নিতে থাকি। ঠিক আছে, ওনার আম্মার যে প্রবলেম গুলা ছিল, ওনার আম্মার প্রবলেম আমি 40 মিনিট যাবত শুনে ওনার আম্মার ডায়াবেটিস, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এই প্রবলেম গুলা ছিল। ওনাকে আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাংকোডো ননি দেই, ব্ল্যাক কফি। হ্যাঁ, উনি আবার অর্ডার করে। বাংলাদেশে বসে আমি অস্ট্রেলিয়াতে প্রোডাক্ট পাঠাচ্ছি। কতটা পাওয়ারফুল বিজনেস বুঝতে পারতেছেন? এই যে মেজর মুনিরা আপুর আম্মার যে প্রবলেম ছিল, ওনার আম্মারও কোমরের ব্যথা, হাঁটু ব্যথা ছিল এবং উনি অনেক বেটার ফিল করতেছে। আমাকে রিসেন্টলি যেটা বললো, আম্মার তো একটু পা ঝিমঝিম করে, তখন বললাম আপু আপনি লায়ন্স ম্যান অ্যাড করেন। এবং যেহেতু একটা ডাক্তারকে বলছি ওনাকে আমাকে রিসার্চ দেখাতে হবে, আমি ওনাকে রিসার্চ পর্যন্ত দেখাই যে আপু দেখেন এটা এইভাবে এভাবে কাজ করতেছে লায়ন্স ম্যানটা নার্ভের উপরে। হ্যাঁ, এখন উনি বললো যে এখন একটু কম মনে হচ্ছে। ওই যে আপু আন্টির, আমি যেটা আন্টিকে আপুকে কোশ্চেন করলাম, আন্টির যে পায়ের ঝিমঝিমানি ছিল সেটা কতটুকু ইমপ্রুভ হয়েছে, উনি বললেন একটু কম মনে হচ্ছে, 2 মাস হলো খাচ্ছে। দেন কিন্তু উনি আরেকটা অর্ডার করে। হ্যাঁ, আরেকটা অর্ডারের, থার্ড অর্ডারের আগে ওনার এই মেসেজটা, রিভিউটা। এটা আরেকটা আমার ডক্টর আপু, রংপুর থাকে। ওনার শাশুড়িরও সেম সমস্যা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, গায়ে ব্যথা। আজকেও আপু ওর সঙ্গে অনেকক্ষণ 40 মিনিটস কথা হয়। উনি আবার অর্ডার করবে। হ্যাঁ, রংপুর থেকে। কিভাবে কানেক্ট হয়? ফেসবুকে এড এর মাধ্যমে। আমি ফেসবুকে কন্টিনিউয়াস অ্যাড দিই। হ্যাঁ, দেখে না, আমারটা হয় না, এটা আমি কেয়ার করি না। আমি জানি এক না এক সময় হবে। ওখান থেকে কিন্তু আপুকে আমি পাই। অনেক রিভিউ বললাম। আচ্ছা,